রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি নিয়ে নতুন দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের কর্মকর্তারা। বুধবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে এবং সামরিক সরঞ্জামের ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, এসব তথ্য ফাঁস করে জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্প জানান, অস্ত্রের ঘাটতি নিয়ে যেসব গোপন তথ্য বাইরে এসেছে সেগুলোর উৎস শনাক্ত করতে প্রশাসন কাজ করছে এবং লিকারদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ইরান জানিয়েছে যে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছে। তেহরানের দাবি, দুই দেশ ইতোমধ্যেই প্রণালীতে জাহাজ চলাচলের রুটের সুনির্দিষ্ট স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নিয়ে একমত হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদন ও চূড়ান্ত ঘোষণা বাকি রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালীটি পুনরায় নিরাপদ ও স্বাভাবিকভাবে চালু হলে আন্তর্জাতিক তেল বাজার, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে চুক্তিটি কার্যকর হলেও নিরাপত্তা ব্যবস্থা, জাহাজ চলাচলের নিয়ম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আস্থা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশগুলো এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই সমঝোতার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি চুক্তি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর হরমুজ প্রণালীতে স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল পুনরুদ্ধারের পথ আরও সুগম হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং লোহিত সাগরের নিরাপত্তা সংকটের জেরে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সামুদ্রিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার এই দুই কৌশলগত জলপথে জাহাজ চলাচল আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তথ্য অনুযায়ী বুধবার হরমুজ প্রণালী নিয়ে মাত্র দুটি জাহাজ চলাচল করেছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল 8টি। অথচ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে 130 থেকে 140টি জাহাজ এই প্রণালী অতিক্রম করত। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় হরমুজে এই পতন আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। বুধবার সেখানে মাত্র একটি পণ্যবাহী জাহাজ, বাহামাসের পতাকাবাহী একটি ড্রাই বাল্ক ক্যারিয়ার প্রণালীটি অতিক্রম করেছে। আগের দিন এই সংখ্যা ছিল 20টি। অথচ অবরোধ ঘোষণার আগের সপ্তাহে প্রতিদিন গড়ে 41টি জাহাজ এই পথ অতিক্রম করত। বিশ্লেষকদের মতে 20 জুলাই ইয়েমেনের হুথি আন্দোলন সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে এই রুটে জাহাজ চলাচল দ্রুত কমতে শুরু করে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরিমিনিয়া বলেছেন, দেশের সেনাবাহিনী সম্ভাব্য যে কোনো হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের স্থল বাহিনী বর্তমানে তাদের সক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছেছে এবং শত্রুপক্ষের যে কোনো পদক্ষেপের জবাব সর্বোচ্চ শক্তি ও দক্ষতার সঙ্গে দিতে প্রস্তুত। আক্রমিনিয়া বলেন, সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা আরও বাড়াতে ধারাবাহিকভাবে অপারেশনাল প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ, নতুন প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার সংযোজন এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার উপর নির্ভরশীলতা বৃদ্ধি, এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি উৎপাদন সক্ষমতার ভিত্তিতে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার কৌশল বাস্তবায়ন করেছে তেহরান। তিনি আরও জানান, সামরিক ইউনিটগুলোর কাছে নতুন সরঞ্জাম ও যুদ্ধ উপকরণ হস্তান্তরের মাধ্যমে সেনাবাহিনীর যুদ্ধ কাঠামো পুনর্গঠন করা হয়েছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় রেখে এই পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে বাহিনী দ্রুত ও কার্যকরভাবে যে কোনো সামরিক পরিস্থিতির মোকাবেলা করতে পারে। ইরানি সেনা মুখপাত্রের মতে,
দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং নতুন সামরিক সক্ষমতা অর্জনের ফলে বাহিনীর প্রস্তুতি আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নয়, প্রয়োজন হলে দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়া জানাতেও সম্পূর্ণ প্রস্তুত। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দাবি করেছেন, যুদ্ধ নিষেধাজ্ঞা ও বহুমুখী চাপের মাধ্যমে ইরানকে সিরিয়ার মতো অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার যে পরিকল্পনা শত্রুরা করেছিল তা জনগণের ঐক্য, সতর্কতা এবং সরকারের সঙ্গে সহযোগিতার কারণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ভাষণের শুরুতেই প্রেসিডেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হলেও দেশের জনগণ দৃঢ় অবস্থান নিয়েছে। তার ভাষায়, ইরানি জনগণের দৃঢ়তা, অটল সংকল্প শত্রুদের সব ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি এবং এই ঐক্যর কারণেই দেশ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা, উন্নয়নের যে কোনো অগ্রগতি শত্রুপক্ষ মেনে নিতে পারে না। তাই তারা বিভিন্ন উপায়ে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভাষণে তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার নেতৃত্ব ও সমর্থন সরকারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রেসিডেন্টের ভাষায়, শহীদ নেতার সমর্থন না থাকলে আমরা আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে পেজেশকিয়ান বলেন, গত 2 বছরে ইরান নানা ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবুও রাষ্ট্রের সক্ষমতা ও জনগণের সহযোগিতার কারণে দেশ আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। তিনি বলেন, সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের ঐক্য ও সহযোগিতা বজায় থাকলে ভবিষ্যতেও ইরান উন্নয়ন ও অগ্রগতির পথেই এগিয়ে যাবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে বলেছেন, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং একাধিক পদক্ষেপের মাধ্যমে দ্বিপক্ষীয় আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবৈধভাবে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে, পুনরায় সামরিক বৈরতা শুরু করেছে এবং লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, এসব বিষয় ভবিষ্যৎ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ শর্তের অংশ এবং সামনের দিনগুলোতে এসব ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি হয় সেটি পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বিশেষ করে তেল খাতে পূর্বে সাময়িকভাবে শিথিল করা নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর করেছে। একই সঙ্গে ইরানের বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্তির বিষয়ে চলমান আলোচনা স্থগিত হয়ে গেছে বলেও তিনি দাবি করেন। হরমুজ প্রণালী প্রসঙ্গে গারিবাবাদি স্পষ্ট করে বলেন, এই কৌশলগত জলপথে কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। তার ভাষায়, হরমুজ প্রণালী সম্পর্কিত যে কোনো সমঝোতা শুধুমাত্র ইরান ও ওমানের মধ্যেই হওয়া উচিত নয়, বরং বাইরের কোনো পক্ষের এতে ভূমিকা থাকা উচিত নয়। তার এই মন্তব্য এমন সময় এলো যখন তেহরান ও মাস্কাট হরমুজ প্রণালীর মাধ্যমে একটি নতুন বাণিজ্যিক নৌপথ চালুর বিষয়েও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা দিয়েছে। তেহরানের দাবি, উভয় দেশ কৌশলগত এই নৌপথে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত রুটের স্থানাঙ্ক নিয়ে একমত হয়েছে এবং চুক্তিটি এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় সচল হলে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহনে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অস্ত্র ভাণ্ডারে ঘাটতির খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পেন্টাগনের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র মজুদ রয়েছে এবং সামরিক সক্ষমতা নিয়ে প্রকাশিত তথ্য বাস্তবতার সঙ্গে মিল নেই। একই সঙ্গে অস্ত্র সংকটের খবর গণমাধ্যমে ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প জানান, এসব তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলন দাবি করেছে তারা সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। হুথিদের ভাষ্য অনুযায়ী একটি ট্যাঙ্কার লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং অন্যটি এডেন উপসাগরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের দাবি, এই হামলা সৌদি আরবের জ্বালানি পরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির
6 থেকে 8 আগস্ট সৌদি আরব সফর করবেন। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে এই সফরের তাৎপর্য থাকলেও এর গুরুত্ব শুধু তাৎক্ষণিক পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ ইস্যুতে ওমানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুটের ভৌগোলিক সমন্বয় নিয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হলে এ বিষয়ে যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শুধু এই সমঝোতা হলেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত হবে না। অন্যদিকে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র এবং 2 আঞ্চলিক কর্মকর্তার দাবি, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে, যা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে সমর্থন করেনি, যেখানে তিনি বলেছিলেন হরমুজ পুনরায় উন্মুক্ত করার চুক্তি প্রায় চূড়ান্ত। তাদের মতে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা বাকি রয়েছে এবং আলোচনা অব্যাহত আছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, লেবাননের সাংবাদিক আমাল খলিলকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলের চালানো বিমান হামলা ছিল ইচ্ছাকৃত এবং এটি আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। HRW'র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 এপ্রিল দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইসরায়েলি হামলার খবর সংগ্রহের সময় আল আখবার পত্রিকার প্রতিবেদক আমাল খলিল নিহত হন। একই হামলায় তার ক্যামেরা অপারেটর জয়নাব ফারাজ গুরুতর আহত হন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতিসংঘের লেবানন মিশন এবং আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে আগে থেকে ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছিল যে ওই ভবনে সাংবাদিকরা অবস্থান করছেন, ফলে সেখানে বেসামরিক সাংবাদিক কর্মী রয়েছেন। এ বিষয়টি ইসরায়েলি বাহিনীর জানার কথা ছিল। HRW আরও দাবি করেছে, হামলার পর আমাল খলিল সম্ভবত তখনও জীবিত ছিলেন, কিন্তু ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় ধরে উদ্ধারকারী দল ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে প্রবেশ করতে বাধা দেয়। এর ফলে সময়মতো চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক রামজি কাইস এক বিবৃতিতে বলেন, প্রমাণ স্পষ্টভাবে দেখায় যে ইসরায়েলি সেনাবাহিনী জানত বা অন্তত জানা উচিত ছিল যে আমাল খলিল ও জয়নাব ফারাজ বেসামরিক সাংবাদিক। তারপরও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পরে ঘণ্টার পর ঘণ্টা প্যারামেডিকদের উদ্ধার কাজে বাধা দেওয়া হয়েছে। HRW ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা এবং আহতদের উদ্ধার কাজে বাধা দেয়া আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংস্থাটি দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনের ফলাফল দলটির প্রগতিশীল অংশের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দিচ্ছে। এই অংশটি তাদের রাজনৈতিক অবস্থানের কেন্দ্রে ফিলিস্তিন ইস্যুকে তুলে ধরেছে, যা দলটির ভেতরে নীতিগত পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। প্রগতিশীলদের সমর্থকদের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 250 জনেরও বেশি প্রগতিশীল রাজনীতিক বিভিন্ন নির্বাচিত পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া চলতি বছরের কংগ্রেসীয় প্রাইমারিতে 35 জন প্রগতিশীল প্রার্থী ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠিত বা মূলধারার প্রার্থীদের পরাজিত করেছেন। তাদের মতে এটি দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ডেমোক্রেট ও রিপাবলিকান ভোটাররা কংগ্রেসের জন্য নিজ নিজ দলের প্রার্থী নির্বাচন করছেন। মঙ্গলবারের প্রাইমারিতে উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে ছিল মিশিগানে মার্কিন সিনেটের জন্য ডেমোক্রেটিক মনোনয়ন অর্জন করেন
আব্দুর রহমান এল সাইয়েদ। এছাড়া ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত রাশিদা তালিব, ডোনোভান ম্যাককিনি এবং উইলিয়াম লরেন্সও নিজ নিজ প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বিজয়ের পর এল সাইয়েদ ইসরায়েলের সমালোচনা আরও জোরালো করেন। তিনি বলেন, বিষয়টি শুধু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ঘিরে নয়, বরং ইসরায়েলের সামগ্রিক নীতির সঙ্গেও সম্পর্কিত। তার ভাষ্য, নেতানিয়াহুর আমলে ইসরায়েল আরও আক্রমণাত্মক ও আরও রক্তপিপাসু হয়ে উঠেছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও বৈষম্যমূলক নীতি অনুসরণের অভিযোগও তোলেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন যুক্তরাষ্ট্র এমন একটি দেশকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যে দেশ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ রুদ্ধ করছে। এল সায়েদ স্পষ্টভাবে বলেন, তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তার বিরোধী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ফিলিস্তিনি ইস্যুতে তেহরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, গাজা সংক্রান্ত চলমান আলোচনায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী যে সিদ্ধান্ত নেবে, ইরান তা সমর্থন করবে। ইরানের প্রেসিডেন্সির এক বিবৃতি অনুযায়ী বুধবার হামাসের নবনিযুক্ত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন পেজিশকিয়ান। তিনি আল হাইয়াকে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনি জনগণের সেবায় সফলতা কামনা করেন এবং বলেন, ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী সমর্থন অব্যাহত রাখবে। পেজিশকিয়ান আরও বলেন, ফিলিস্তিনি নেতৃত্ব আলোচনায় যে কোনো পদক্ষেপ, উদ্যোগ বা সিদ্ধান্ত গ্রহণ করলে তেহরান তার প্রতি সমর্থন জানাবে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখে পড়লেও ফিলিস্তিন প্রশ্ন ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার এবং সমগ্র মুসলিম বিশ্বের কেন্দ্রীয় ইস্যু হিসেবে রয়ে গেছে। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। অন্যদিকে খলিল আল হাইয়া ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হামাস অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করেই আলোচনা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, ইসরায়েলকে তা কূটনৈতিকভাবে অর্জন করতে দেয়া হবে না। তিনি ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। আল হাইয়া আশা প্রকাশ করেন, ইরানের উপর চলমান হামলা বন্ধ হবে এবং অঞ্চলে আবারও নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে। উল্লেখ্য, গত ২০ জুলাই হামাস ঘোষণা দেয় যে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়ে খলিল আল হাইয়া সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হয়েছেন। এদিকে এই ফোন আলাপের কয়েকদিন আগে বোর্ড অফ পিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপের একটি খসড়া চুক্তি প্রকাশ করে, যেখানে গাজার নিরাপত্তা, প্রশাসন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এবং একটি সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা তুলে ধরা হয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলের যে কোনো আমদানিকৃত সামরিক প্রযুক্তির তুলনায় অধিক সক্ষম ও কার্যকর। তিনি বলেন, বিদেশি অস্ত্রের ওপর নির্ভর না করে ইরান নিজস্ব প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে এমন প্রযুক্তি তৈরি করেছে যা যে কোনো হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পূর্ণ সক্ষমতা প্রদান করছে। আজ এক বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষের সামরিক সক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার লক্ষণ ক্রমে স্পষ্ট হচ্ছে। বিপরীতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার কারণেই ইরান বহির্বিশ্বের উপর নির্ভরশীল নয় এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেশে উৎপাদন করতে সক্ষম। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, যারা বিদেশ থেকে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে নিজেদের নিরাপত্তা ও সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার চেষ্টা করছে, তারা অদূর ভবিষ্যতে বুঝতে পারবে যে ইরানের দেশীয় প্রযুক্তি ওইসব আমদানিকৃত ব্যবস্থার চেয়ে উন্নত। তার ভাষায়, ইরানের প্রতিরক্ষা সক্ষমতার মূল শক্তি হল দেশীয় গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্থানীয় বিশেষজ্ঞদের দক্ষতা। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণরূপে আত্মনির্ভরতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রতিরোধ সক্ষমতার বৃদ্ধির উপর নির্ভর করে গড়ে উঠেছে। দেশের বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রচেষ্টায় সামরিক প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উন্নয়নের কথা নিয়মিতভাবে জানিয়ে আসছে। এসব সক্ষমতার উপর ভর করেই যে কোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমিনিয়া বলেছেন, দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে এবং যে কোনো শত্রুর হুমকির জবাব সর্বোচ্চ শক্তি ও সক্ষমতা দিয়ে দিতে প্রস্তুত। তিনি জানান, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থার আধুনিকায়ন, নতুন যুদ্ধ সরঞ্জাম সংযোজন এবং
দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করা হচ্ছে। তিনি বলেন, সামরিক ইউনিটগুলোতে নতুন সরঞ্জাম সরবরাহের ফলে বর্তমানে যুদ্ধক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর যুদ্ধ সম্পদ পুনর্গঠন করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বিদ্যমান সরঞ্জাম সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নতুন প্রযুক্তি যুক্ত করার মাধ্যমে প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রমণে ইঙ্গিত দেন, ভবিষ্যতে নতুন ধরনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা ইরানের কৌশলগত বিকল্পগুলোর একটি হতে পারে। এছাড়া আরও কিছু প্রতিরক্ষা কৌশল রয়েছে যা উপযুক্ত সময়ে প্রকাশ হবে বলে তিনি জানান। তিনি বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ক্ষমতা বজায় রাখতে ক্ষতিগ্রস্ত বা পুরানো সামরিক ব্যবস্থা সংস্কার ও পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সেনাবাহিনীর নিজস্ব প্রকৌশল ও বিশেষায়িত সক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের আধুনিকায়ন করছে। তার ভাষায়, এটি শুধু প্রযুক্তিগত কার্যক্রম নয়, বরং দেশের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ। বিমান প্রতিরক্ষাকে দেশের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, জটিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও বহুমাত্রিক হুমকির প্রেক্ষাপটে আকাশসীমা সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিমান প্রতিরক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ খাতের উন্নয়ন সেনাবাহিনীর কর্মসূচির শীর্ষে রয়েছে। সেনা সদস্যদের মনোবল ও মানসিক প্রস্তুতিকেও যুদ্ধ ক্ষমতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন আক্রমিনিয়া। তিনি বলেন, আধুনিক অস্ত্র গুরুত্বপূর্ণ হলেও একটি বাহিনীর প্রকৃত শক্তি নির্ধারণ করে সদস্যদের বিশ্বাস, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও দায়িত্ব পালনের অটল ইচ্ছাশক্তি। বর্তমান পরিস্থিতিতে ইরানের সেনারা উচ্চ মনোবল ও দৃঢ় প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করছেন বলেও তিনি দাবি করেন। ইরানের বিমান বাহিনীর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও জাতির নিরাপত্তা রক্ষায় ইরানের বিমান বাহিনীর সর্বোচ্চ শক্তি ও দৃঢ়তার সঙ্গে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে দেশের প্রতিরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতেও বাহিনীর সদস্যরা দ্বিধা করবেন না। আজ এক বার্তায় তিনি এই কথা বলেন। বার্তাটি দেওয়া হয় ইরানের খ্যাতিমান দুই বৈমানিক শহীদ মেজর জেনারেল আব্বাস বাবাই এবং মেজর জেনারেল হোসাইন লাস্কারির শাহাদাত বার্ষিকী উপলক্ষে। ব্রিগেডিয়ার জেনারেল বেহমার্দ বলেন, এই দুই বীর সেনানায়কের আত্মত্যাগ, দেশপ্রেম ও দায়িত্ববোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ অনুসরণ করেই ইরানের বিমান বাহিনী দেশের আকাশ সীমা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিমান বাহিনী যে কোনো সম্ভাব্য হুমকি বা শত্রুপক্ষের আগ্রাসন মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং দেশের প্রতিরক্ষার সক্ষমতা আরও জোরদার করা হয়েছে। ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানিমূলক পদক্ষেপের জবাব দ্রুত, কঠোর এবং সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে বিমান বাহিনী কোনো ধরনের আপোষ করবে না। তিনি আরও উল্লেখ করেন, শহীদ আব্বাস বাবাই এবং হোসাইন লাস্কারের আত্মত্যাগ ইরানের সামরিক ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিমান বাহিনীর সদস্যরা মাতৃভূমি রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বিশেষ অভিযানে ৮ জন সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্থল বাহিনীর কুদস সদর দপ্তর। আজ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য, অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী ও কর্মীদের অপহরণ, সামরিক ও পুলিশ চৌকি এবং টহল দলের ওপর সশস্ত্র হামলা, ডাকাতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়। এরপর কয়েকটি পৃথক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। কুদস সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী গ্রেফতার ব্যক্তিদের মূল লক্ষ্য ছিল সামরিক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনা, টহল দল এবং সিস্তান ও বেলুচিস্তানের চলমান উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা হামলার মুখে মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ ঘাটতি নিয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন বলে দাবি করেছেন দ্য ওয়াশিংটন পোস্ট। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি জানায়, গত শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প হেগসেথের কাছে জানতে চান কেন তাকে যুক্তরাষ্ট্রের সামরিক মজুদের বাস্তব অবস্থা সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর সহ বিভিন্ন অস্ত্রের ঘাটতি এখন যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পকে সীমিত করে ফেলেছে। বিশেষ করে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকট মার্কিন বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই সূত্রের বরাতে বলা হয়, মন্ত্রিসভার এক বৈঠকেও ট্রাম্পের অসন্তোষ চরমে পৌঁছায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি বিশ্বাস করেছিলেন যে গোলাবারুদের সংকট ইতোমধ্যেই সমাধান করা হয়েছে। জবাবে হেগসেথ নাকি এই সংকট এবং এর প্রকৃত চিত্র যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হওয়ার দায় তৎকালীন উপযুদ্ধমন্ত্রী স্টিফেন ফেইনবার্গের ওপর চাপান। তবে হোয়াইট হাউস এই পুরো দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে মিথ্যা বলে উল্লেখ করে ট্রাম্প ও হেগসেথের মধ্যে কোনো বিরোধ বা উত্তপ্ত তর্কের ঘটনা ঘটেনি বলে দাবি করেন। তা সত্ত্বেও প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গোলা বারুদের সংকটই ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে বিরত রাখার অন্যতম কারণ হয়ে উঠেছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। দুইজন শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেছেন, উত্তর পশ্চিমাঞ্চলে ইরান এখন সম্পূর্ণ গোয়েন্দা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং এই অঞ্চলে শত্রুপক্ষ বা ইরানি সশস্ত্র গোষ্ঠীর যে কোনো ধরনের ভুল হিসাব বা উস্কানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, সোমবার উত্তর পশ্চিমাঞ্চল সফরকালে IRGCর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারমি এই মন্তব্য করেন। তিনি বলেন, উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন অপারেশনাল এলাকায় মোতায়েন থাকা বাহিনী সম্ভাব্য হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই অঞ্চলে সক্রিয় শত্রুপক্ষ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারামির ভাষ্য অনুযায়ী হামজে সায়েদ আল সোহাদা ঘাটির অধীনস্থ বাহিনী দীর্ঘদিন ধরে সীমান্ত রক্ষা এবং নিরাপত্তা অভিযান পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি বলেন, এই বাহিনীর সদস্যদের ধর্মীয় বিশ্বাস, আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সক্ষমতার সমন্বয়ে নিজেদের যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করছে। ফলে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তাদের রয়েছে। IRGCর এই কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, যদি কোনো শত্রু গোষ্ঠী বা ভাড়াটে বাহিনী ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার চেষ্টা করে, তাহলে তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। তার ভাষায়, ইরানি বাহিনী প্রয়োজনে এই ভূখণ্ডকে দুষ্ট উপাদান ও ভাড়াটে শক্তির গণকবরে পরিণত করতে প্রস্তুত। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে IRGCর এই ধরনের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল, যেখানে বিভিন্ন সময় সীমান্ত পারের সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কার্যক্রম নিয়ে ইরান উদ্বেগ প্রকাশ করেছে, সেখানে নিরাপত্তা জোরদারের বার্তা স্পষ্টভাবে তুলে ধরেছে তেহরান। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।